নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। নিশ্চিত হারের দিকে কি এগিয়ে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? মানে তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা আমি বলছি। বুঝতে পারছেন কি যে হার নিশ্চিত হচ্ছে, এরকম একটা পরিস্থিতি কি তিনি অনুধাবন করছেন? সেই কারণে কি তিনি মাথা খারাপের মতো নানান ধরনের মন্তব্য করছেন উল্টোপাল্টা, এবং সেই মন্তব্য করতে গিয়ে কমিশনের কেসও খেয়েছেন এবং দোষী সাব্যস্ত হয়েছেন। আপনারা জানেন যে বুধবার দিন হলদিয়া চৈতন্যপুরে একটি সভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার দর কত, তো এইসব কথা তিনি বলেছিলেন। এবং সেটা আপনারা জানেন যে সেই নিয়ে বিশাল বিতর্ক হয়েছিল। তিনি বলেছিলেন সেই বক্তৃতাতে যে তৃণমূল বলছে 2000 টাকায় রেখাপাত্রকে কেনা যায়, আমি বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দর কত, তোমার দর কত? তোমাকে 8 লক্ষ টাকা দিলে চাকরি পাওয়া যায়, 10 লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়। তুমি কি অ্যাসেটকে দিয়ে কি বলে মুখে মেকআপ করো, তাই কি তোমার দর 10 লক্ষ টাকা? এবং একই সঙ্গে তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ মহিলা কিনা তার সন্দেহ আছে। তো এক্স্যাক্টলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন আমরা একটু শুনে নেব। তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে বেরো। মমতা ব্যানার্জি মহিলা তো, আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্য, এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়, যদিও এই ভিডিও সত্যতা ব্রেকিং বাংলা যাচাই করেনি। তো সেটা নিয়ে তৃণমূল তীব্র প্রতিবাদ করে এবং সোচ্চার হয়, এবং একই সঙ্গে তৃণমূল নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে। এই বক্তৃতা তর্জমা, ইংরেজি তর্জমা করে তারা দিল্লিতে নির্বাচন কমিশনকে জানায়, এবং শুক্রবার দিন নির্বাচন কমিশন সেই ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে শোকজ করে বলেছে নির্বাচন কমিশন যে এই বক্তব্য যথার্থ বেঠিক এবং কুরুচিকর এবং শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সোমবার দিন বিকেল 5টার মধ্যে শোকজের অ্যান্সার করতে বলা হয়েছে। যদি তিনি শোকজ না করেন, ধরে নেওয়া হবে তার কাছে কোনো বক্তব্য নেই, তার বলার মতো কিছু নেই। আর শোকজের অ্যান্সার করার পর যদি কমিশন তাতে সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে কমিশন পদক্ষেপ করবে। দুটি ক্ষেত্রেই কমিশন নিশ্চিতভাবেই তার বিরুদ্ধে পদক্ষেপ করবে। তো অনেকেই এখন বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, তিনি এখন বিচারপতি না হলো, বিচারপতি থেকে অবসর নিল বা চাকরি ছেড়ে দিল, আর তিনি আইনজীবীও বটেন। তো তার মতো ব্যক্তিত্ব এইভাবে নির্বাচন কমিশনের কেস খেলেন এবং দোষী সাব্যস্ত হলেন, এটা খুব লজ্জাস্কর বিষয়। তৃণমূল ইতিমধ্যেই বরাবরই শুরু করেছে। বিজেপির কোন নেতাও অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে যেসব অশালীন মন্তব্য করেছেন, সেই নিয়ে কেউ প্রতিবাদ করছে না বা তারা সমালোচনা করছে না, তারা এগুলোকে সমর্থন করছে। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কতটা নিচে নামতে পারেন তিনি আস্তে আস্তে তার প্রমাণ দিচ্ছেন, এবং তার ভাষা শালীনতা বোধ কোথায়, সেটা মহিলাদের প্রতি তার সম্মান কতটা, সেটা তিনি তার কথার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করছেন। এইভাবে তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অ্যাটাক করেছে, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচনে লড়তে নেমে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরেকবার একটি কথা বলেছিলেন, যে নিয়ে তীব্র শোরগোল শুরু হয়েছিল। সে সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছিলেন। তিনি একটি ইউটিউব ভিডিওতে তিনি বলেছিলেন যে আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে। তো তখনও শোরগোল পড়েছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স্যাক্টলি কি বলেছিলেন আমরা একটু শুনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে। তো এই ঘটনার পরে তৃণমূল এবং অন্য রাজনৈতিক দলও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমালোচনা করেছিল যে কোনো মানুষেরই মৃত্যু কামনাটা করা উচিত না। কারণ এর আগে যখন তৃণমূল বামফ্রন্টের মৃত্যু কামনা করে মৃত্যু ঘন্টা বাজিয়েছিল, সেটা তারা বামফ্রন্টের মৃত্যু ঘন্টা বলে সেটা তারা প্রচার করেছিল, বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে সেখানে বামফ্রন্টের মৃত্যু ঘন্টা হিসেবে একটি সিম্বলিক ঘন্টা রেখেছিল, কিন্তু কখনোই তখন জ্যোতি বসু বা অন্য কারোর নামে তাদের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে এটা বলেনি। কোনো রাজনৈতিক দলকে বলা যেতে পারে, কোনো ব্যক্তি বিশেষে মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে এটা বলাটা সমীচীন বা শালীনতার বোধের কি বলে কথা নয়, সেই কারণে তার সমালোচনা হয়েছিল। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় থামেননি, তিনি চালিয়ে যাচ্ছেন। মাঝখানে তিনি নিজেকে চন্দ্রবড়া সাপের সঙ্গে তুলনা করেছিলেন, তিনি নাকি প্রচন্ড বিষাক্ত এবং তিনি তাকে যদি আক্রমণ করে তিনি প্রতি আক্রমণ করতে প্রস্তুত, এবং চন্দ্রবড়া সাপের সঙ্গে নিজেকে তুলনা করেছিলেন। সেই নিয়ে অনেকে সেটা নিয়ে
হাসাহাসি করেছিলেন তার এই মন্তব্য শুনে। এবং তৃণমূল প্রার্থী তমলুকের দেবাংশু ভট্টাচার্য তিনিও বলেছিলেন যে এরকম বাড়ি আমি রেডি থাকছি, কারণ অনেক সময় সিঁড়ির তলায় টলায় এরকম চন্দ্রবড়া সাপ ঢুকে পড়তে পারে, যদি ঢুকে পড়ে তাহলে আপনারা পিটিয়ে বার করে দেবেন, এই ধরনের তিনি মন্তব্য করেছিলেন। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় লেটেস্ট বুধবারের এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্তব্যের পরে হচ্ছে বিজেপির মধ্যে চর্চা শুরু হয়েছে যে অনেকে বিজেপি নেতৃত্ব মনে করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটু রেকলেস হয়ে গিয়েছেন, তিনি আসলে বোধহয় অনুধাবন করতে পারছেন না বা তিনি বোধহয় ফিল করতে পারছেন না যে তিনি এখন বিচারপতি নেই। কারণ এখনো বোধহয় তিনি মনে করেন যে হাইকোর্টের এজলাসে এসি ঘরে বসে হচ্ছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন আদেশ দিতে গিয়ে নানান ধরনের মন্তব্য করেছেন এবং তার মন্তব্য ফলাও করে সংবাদ মাধ্যমে তা প্রকাশ হয়েছে এবং কাগজে ছাপা হয়েছে এবং তিনি হিরো বনেছিলেন, কেউ কেউ তাকে ভগবানও বানিয়েছিল। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন হচ্ছে বিচারপতির চেয়ার ছেড়ে চাকরি ছেড়ে এসে বিজেপির উত্তরীয় গড়ায় পড়েছেন, সেদিন তিনি বিজেপির নেতা বা কর্মী হয়ে গেছেন, এখন বিজেপির প্রার্থী হয়ে গেছেন, এখন আর তিনি বিচারপতি নেই। এটা বোধহয় তিনি আর মানে ভাবতে পারছেন না, তার মধ্যে বোধহয় সেই বিচারপতি সুলভ ব্যাপারটা রয়ে গেছে যে যা খুশি তাই বলবো, আমাকে কে কি বলার কে আছে। তো এখন নির্বাচন কমিশনের কেসকে দোষী সাব্যস্ত হওয়ার পরে তার লজ্জা হবে কিনা জানি না, কারণ অনেকেই এখন তাকে নির্লজ্জ বলছেন যে তিনি যে ধরনের একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য করছেন, এটা কোন নির্লজ্জ ব্যক্তি ছাড়া এগুলো করে না। তার স্বাধীনতা বোধ নিয়েই সবাই প্রশ্ন তুলছেন যে মহিলাদের প্রতি তার সম্মান বোধ কতটা, সেখান থেকেই বোঝা যাচ্ছে। কারণ রাজনীতির ময়দানে নেমে তিনি যে সমস্ত আচরণ করছেন তা অনেকেই মেনে নিতে পারছেন না। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওটা বুঝতে পারছেন যে ভোটে না লড়তে নেমে প্রথমে হয়তো ভেবেছিলেন এরকম অঙ্ক, কিন্তু ভোটে লড়তে নেমে তিনি বুঝতে পারছেন যে তিনি আর বিচারপতির যে অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজটা পাচ্ছেন না, আর 5টা বিজেপির প্রার্থীর মতোই তাকে লড়তে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। কারণ এখন বোধ হয় ভগবান থেকে অনেকে তাকে হনুমান বানিয়েছেন, আমি বলছি এটা অনেকে হচ্ছে তার প্রতি হচ্ছে টিটকেরি করে অনেকে বলছেন যে তিনি এখন ভগবান নেই, তিনি ভগবান থেকে এখন বিজেপির উত্তরীয় পরে তিনি এখন হনুমান হয়েছেন, এসব কথা অনেকে বলছেন। যাই না, আমি ওসবের মধ্যে যাচ্ছি না, কারণ এখন তিনি বিজেপির প্রার্থী এবং আর 5টা বিজেপির প্রার্থীর মতো তাকে লড়াই করতে হচ্ছে এবং তিনি বুঝতে পারছেন যে লড়াই কঠিন, ক্রমশ যত দিন যাচ্ছে। এই কারণে তো তিনি উল্টো পাল্টা বকছেন, কারণ তার মাথায় তো অঙ্ক রয়েছে। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে জুলাই মাসে যে ভোট হয়ে গিয়েছে, সেই ভোটে তমলুক আসনে বিজেপি প্রায় জেলা পরিষদের যে আসনগুলো তমলুক লোকসভা আসনের মধ্যে যতগুলি জেলা পরিষদ আসন রয়েছে, সেখানে যে ভোট হয়েছে সেই ভোটের ফলাফলের নিরিখে প্লাস মাইনাস করে বিজেপির তুলনায় তৃণমূল প্রায় 1,20,000 ভোটে এগিয়ে রয়েছে। এই হিসেব অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো পেয়েছেন, আগে বিচারপতি থাকাকালীন হয়তো পাননি, যাই না। এবার এবং তিনি এটাও জানেন, বা রাজনৈতিক পর্যবেক্ষকরা বা বাংলা রাজনীতির যারা খবরাখবর রাখেন এটাও জানেন যে তমলুক আসনে কিন্তু পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর জেলা, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীদের তেমন কোনো অভিযোগ ছিল না পঞ্চায়েত ভোট নিয়ে, যে তাদের প্রার্থীকে নমিনেশন দিতে দেওয়া হয়নি বা তারা তাদের ভোটাররা ভোট দিতে পারেনি, এরকম কোনো অভিযোগ ছিল না। কারণ শুভেন্দু তমলুকে যথেষ্ট শক্ত সংগঠন বিজেপির, এবং শুভেন্দু সেখানে এমপি ছিলেন, পরে তার ভাই এমপি ছিল, এবং সেখানে সেই সংগঠনের জন্য বিজেপি যথেষ্ট লড়াই করেছিল এবং বিভিন্ন জায়গায় তারা বেশ কিছু পকেটে জেলা পরিষদ আসন, কোনো জায়গায় পঞ্চায়েত সমিতি, কোনো জায়গায় গ্রাম পঞ্চায়েতের ভোট গঠন করেছে, তাই বিজেপির তেমন কোনো বড় অভিযোগ ছিল না। তো সেই ভোটে কিন্তু হচ্ছে বিজেপি 1,20,000 মতো মার্জিনে পিছিয়ে আছে গত লোকসভা পঞ্চায়েতে যে ভোট হয়েছে জেলা পরিষদ আসনের নিরিখে। তো সেই অঙ্কটা এখন বোধহয় অভিজিৎ বাবুর মাথায় ঢুকে গেছে এবং তিনি বুঝতে পারছেন যে এখন আর সেই ওইভাবে চলবে না। কারণ নন্দীগ্রামেই হচ্ছে শুভেন্দুর বিধানসভা ক্ষেত্রতেই হচ্ছে প্রায় 10,500 ভোটে বিজেপি পিছিয়ে রয়েছে পঞ্চায়েত ভোটের নিরিখে। কোনো অভিযোগ ছিল না, শুভেন্দুর কোনো অভিযোগ ছিল না, বিজেপির কোনো অভিযোগ ছিল না। এবং তমলুকের আরো যে 6টি বিধানসভা রয়েছে সেখানেও কিন্তু বিজেপির তেমন কোনো অভিযোগ ছিল না। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে হলদিয়া বা ময়না এবং নন্দীগ্রাম, যেখানে বিজেপি 3টে অ্যাসেম্বলি রয়েছে, বাকি 4টে অ্যাসেম্বলি তৃণমূলের রয়েছে, এই 3টে বিজেপির অ্যাসেম্বলিতেও কিন্তু তৃণমূল বেশ জোরদার প্রচার করছেন। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো বুঝতে পারছেন যে লড়াইটা সিম্বলে হবে, লড়াইটা আর এখন দেবাংশু ভট্টাচার্য বনাম বিচারপতি এসবের আর মধ্যে নেই। সুতরাং তাকেও আর 5টা বিজেপি প্রার্থীর মতো লড়াই করতে হবে। এবং বিজেপি নীতি নিয়ে যে সমালোচনা তৃণমূল করে, সেই সমালোচনা সেগুলো তাকেও হজম করতে হবে এবং তাকে সেই বিরোধিতাটা সহ্য করতে হবে। তাই এখন বুঝতে পেরেছেন যে হয়তো ক্রমশ তিনি নিশ্চিত হারের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই কারণে হয়তো আর মেজাজকে ঠিক রাখতে পারছেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে, তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে তিনি হয়তো ব্যক্তি আক্রমণ করে ফেলছেন।
একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে অশালীন আক্রমণ করছেন, অশালীন ভাষায় আক্রমণ করে ফেলছেন। এখন জানি না যে আরো সামনের দিনে তিনি কি করবেন, তাদের 25 তারিখে ভোট, এবং ভোট পর্যন্ত আরো কি কাণ্ড কারখানা ঘটাবে। বিজেপিও তাকে নিয়ে খুব চিন্তিত। আর বিজেপি প্রথমে অনেক আশা ভরসা করেছিল, শুভেন্দু অধিকারী অনেক বড় বড় বাদ ঝেড়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে। এখন শুভেন্দু বুঝতে পারছে যে আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসাবে তার যে তিনি যে ইমেজটা তৈরি করেছিলেন, সেই ইমেজে জোরে আর ভোট আসছে না, ভোটটা তাকে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে। ওই রকম বিপদটা বোধহয় বুঝতে পারছে, সেই কারণে বোধহয় এরকম মাথা গরম করে ফেলছেন। জানি না ভবিষ্যতে কি হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।